তারেক রহমান এখন না পারছেন ফেলতে এই ইস্যুটি, না পারছেন গিলতে। দেশের মধ্যেও এক ধরনের জামাত এনসিপি তারা যেমন তাকে চাপ দিচ্ছে, আর শেখ হাসিনা নিজেই যখন ঘোষণা দিয়েছেন, এটি অটোমেটিক ভাবে বাই প্রোডাক্ট হিসাবে একদম যেন মহা বিপদের একটা বড় আঘাত এসে পড়েছে তারেক রহমানের উপরে। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং 2024-এর 5ই আগস্ট বাংলাদেশ থেকে ভারতে রেখে আসা, বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় রেখে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা যখন চূড়ান্তভাবে দিয়েছেন, এটি নিয়ে বর্তমানে বাংলাদেশ সরকারে যারা আছেন তারা দৃশ্যত কিংবা প্রকাশ্যে সংসদে বা সংসদের বাইরে বিভিন্ন ভাবে মিডিয়ার সামনে বলার চেষ্টা করছেন, তারা চাচ্ছেন শেখ হাসিনা আসুক, শেখ হাসিনার বিচারের রায় কার্যকর করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিদিন এই কথাগুলো বলছেন, কিন্তু ভেতরে চলছে অন্য কাজ। অর্থাৎ সরকারের ভেতরে এখন সবচেয়ে বড় উদ্বেগ উৎকণ্ঠার বিষয়টি হচ্ছে শেখ হাসিনার আগমন। এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী রীতিমতো মহা বিপদে পড়ে গেছেন মাত্র এই কয়েক দিনের তার ক্ষমতার মেয়াদে, যেটা তিনি কল্পনাও করতে পারেননি, এমনটাই তিনি মন্তব্য করেছেন তারই ঘনিষ্ঠ একাধিক মন্ত্রীর সঙ্গে। পাশাপাশি গত এক সপ্তাহের মধ্যে তারেক রহমান দফায় দফায় বৈঠক করেছেন তার ঘনিষ্ঠ কিছু সংখ্যক উপদেষ্টা এবং দুটি নিরাপত্তা সংস্থার প্রধানের সঙ্গে। পাশাপাশি কথা বলেছেন একজন আইনজ্ঞের সঙ্গে যে শেখ হাসিনা যখন ফিরবেন, ভেতরে আড়ালে আবডালে আন্তর্জাতিক বলয়ে যত ধরনের যা কিছুই আলাপ আলোচনা কিংবা যতই পদ্ধতি পলিসি হোক না কেন, তারপরেও সবচেয়ে চূড়ান্ত যে বিষয়টি, এবং ওই যে বললাম তারেক রহমানের জন্য মহা বিপদ, সেটি হচ্ছে শেখ হাসিনার নিরাপত্তা কিভাবে দিবেন তারেক রহমান। এই নিরাপত্তার প্রশ্নেই তারেক রহমান তিনি নিজে এই যে সারা দেশে যত কর্মসূচি করছেন, বিভিন্ন দলীয় কিংবা অন্যান্য গাছ লাগানো বা অন্য সব মিটিং, এর মধ্যেই তিনি রীতিমতো এক ধরনের আটকে ওঠেন এবং তাৎক্ষণিকভাবে তিনি শরণাপন্ন হন। নিরাপত্তা বিষয়ক যারা আছেন তাদের সঙ্গে কথা বলার জন্য তাদেরকে ডেকে পাঠান এবং বৈঠকে অংশ নেন। অনেকেই বলছেন যে ভারতে যখন শেখ হাসিনা আছেন, তিনি যখন ফিরবেন, অনেক কিছুই নির্ধারণ হবে ভারত সরকারের মাধ্যমে, যেটি এই সরকারের যে মন্ত্রীরা তারাও বলছেন। শ্যামা ওবায়েদ তিনি কালকেও বলেছেন ভারত সরকারের উপরেই অনেক কিছু ডিপেন্ড করবে। প্রধানমন্ত্রীও নিজে বলেন, অন্যরাও বলেন ভারত সরকারের উপরে অবশ্যই ডিপেন্ড করবে অনেক কিছু বিষয়, এবং আন্তর্জাতিক বলয় থেকেও আরো অনেক বিষয় এক ধরনের নির্ভর করবে ভারত সরকারের উপরে, যেমন তেমনি তারেক রহমান সরকারের উপর। এর মধ্যেই দুইটি বিষয়ে খুবই গুরুত্ব দিয়েছেন তারেক রহমান। সেটি হলো, যা একটু আগেই বললাম, এই যে নিরাপত্তার সংশ্লিষ্ট যাদের সঙ্গে তিনি দফায় দফায় বৈঠক করছেন, তাদের কাছ থেকে দুটি বিষয় তারেক রহমান বারবার জানার চেষ্টা করেন প্রধানমন্ত্রী হিসেবে। সেটি হচ্ছে, যখনই যেদিনই শেখ হাসিনা দেশে সীমান্তে পা রাখবেন, সেটি বিমানে আসুক কিংবা সড়ক পথে আসুক, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে তাকে দেশে পা রাখার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হবে। কিন্তু তারেক রহমান এর মধ্যে জানতে চেয়েছেন, কারণ এর আগে কোনো একজন আইনজ্ঞ তাকে বলেছেন, যেহেতু এই মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগপত্র আইনগতভাবে কোথাও পাওয়া যায়নি, ফলে যেই মুহূর্তে তারেক রহমান দেশের মাটিতে পা ফেলবেন,
সেদিন কিন্তু তিনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশের মাটিতে পা রাখছেন। যেটি আওয়ামী লীগ বলছে কিংবা অনেকেই বলছে, এটি শুধু কথার কথা নয়, সাংবিধানিক কথাও তাই। এমনকি এই যে গত কয়েকদিন পর্যন্ত এই ইস্যুটি কিন্তু আবার জোরালো হচ্ছে। আপনারা দেখবেন যারা শেখ হাসিনা সরকারকে উৎখাতে বড় ভূমিকা রেখেছে, সেই বদিউল আলম মজুমদার, মানে মার্কিন ডিপ স্টেটের যারা লোক, তারাও এটি বলছেন, এখন প্রকাশ্যেই বলছেন। জামাতের আমির তো সেদিন আরো খোলামেলাই বলে দিলেন। ফলে এই বিষয়টিও তারেক রহমানের একেবারে বুকের ভেতরে আঘাত লেগেছে। সত্যি সত্যি শেখ হাসিনা যখন দেশের মাটিতে পা রাখবেন, ফিরবেন, তিনি তো তখন সাংবিধানিক ভাবেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে থাকছেন। তাইলে তারেক রহমানের অবস্থা তখন কি হবে? আইনগতভাবে যারা বলছেন যে তাকে গ্রেপ্তার করবেন, আসলে কি তখন প্রধানমন্ত্রী হিসেবে গ্রেপ্তার তাকে করার এখতিয়ার সরকারের কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর থাকবে কিনা? আরেকটি বিষয় তিনি জানতে চান যে শেখ হাসিনা যেদিন ফিরবেন, তাকে বিভিন্ন এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে শেখ হাসিনা একা ফিরবেন না। যেহেতু তিনি ঘোষণা দিয়েছেন দলীয় নেতা কর্মীর যারা আছেন ভারতে আশ্রয় নেওয়া, তারা যেমন তার সঙ্গে আসবেন, এবং পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতা কর্মী যারা যতটা সম্ভব তারা একই শিডিউল মেনটেন করে তার সঙ্গে আসবেন, সেটি বিমানে হোক, সেটি সীমান্ত মানে সড়ক পথে হোক। তার চেয়েও বড় একটি বিষয় যেটি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে নিয়ত, সেটি হচ্ছে প্রতিনিয়ত যে আলাপ আলোচনাটি হয়, সেটা হচ্ছে শেখ হাসিনাকে গত এই 5-6 মাসে আন্তর্জাতিক মিডিয়া যেভাবে ফোকাস করছে, সেই আঙ্গিকে নিশ্চিত হয়েছেন তারেক রহমান সরকার এবং অন্য সবাই যে শেখ হাসিনা যেদিন ফিরবেন সেদিন তার সঙ্গে, অর্থাৎ ওই সময়ে আন্তর্জাতিক বাঘা বাঘা বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা, প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আর যখন শেখ হাসিনা দেশের মাটিতে পা ফেলবেন, পাশাপাশি দেশের মধ্যে যতই কড়াকড়ি, যতই আইন শৃঙ্খলা পরিস্থিতি যাই থাকুক, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি যতই বাধা দেওয়ার চেষ্টা করুক, মানুষের যে ঢল নামবে, আওয়ামী লীগ কিংবা অন্য সহযোগী সংগঠনের নেতা কর্মী, সমর্থকরা, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, সাধারণ মানুষ, যাদের ঢল নামবে, সেগুলো সেই পরিস্থিতি কিভাবে সামাল দিবেন তারেক রহমান, এটি তার সবচেয়ে বড় পয়েন্ট। কিন্তু এই পয়েন্টের কোনো সুরাহা করতে পারছেন না এই কারণে যে তারেক রহমান সরকার নিজেই আগে একটি ফাঁদে পা দিয়ে রেখেছেন, আর সেই ফাঁদটি তৈরি করে রেখে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যতবার ভারত সরকারের কাছে চিঠি দিয়েছে তাকে ফেরানোর জন্য, তাকে দেশে পাঠানোর জন্য, পাশাপাশি এই সরকারও একই পদ্ধতি অবলম্বন করে লিখিতভাবে, আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ভারত সরকারকে। এখানেই তারেক রহমান আটকা পড়ে গেছেন। এখন তারেক রহমানকে আন্তর্জাতিক বিশ্ব থেকে এবং ভারত তো অবশ্যই তাকে ইতিমধ্যেই বলা শুরু করেছেন বিভিন্ন ভাবে, আলাপ আলোচনায়। আনুষ্ঠানিকভাবে এখনো জানানো হয়েছে কিনা এটি আমি এখনো জানতে পারিনি, কিন্তু তারেক রহমানের সঙ্গে যারা কথা বলেছেন আইন শৃঙ্খলা রক্ষা মানে এজেন্সির, তাদের কোনো একটি সূত্র আমাকে জানিয়েছেন যে তারেক রহমানকে তারা বলেছেন যখনই শেখ হাসিনা দেশে ফিরবেন তখন হয়তোবা ভারত সরকার সবচেয়ে বড় চাপ তৈরি করবে তারেক রহমানের উপরে শেখ হাসিনার নিরাপত্তার বিষয়ে। অর্থাৎ শেখ হাসিনাকে আইনগতভাবে যে ফিরিয়ে দেওয়ার কথা সরকার বলছে, সেই আইনগতভাবে অর্থাৎ তাকে গ্রেপ্তার করে প্রত্যাপনের যে বিষয়টি ভাবছে তারেক রহমান সরকার, সেটি তো হওয়ার কোনো সুযোগ নেই, হবেও না। বরং ভারতের অতিথি শেখ হাসিনাকে যেদিন দেশে পাঠাবেন কিংবা সেটি যেভাবেই হোক, তখন যদি কোনোভাবে শেখ হাসিনার উপরে
কোন রকম হামলা বা কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, তবে সেই দিনই তারেক রহমানের মহা বিপদ একেবারে সামনে নেমে আসবে। এবং তখন তারেক রহমানের ক্ষমতা থাকবে কি থাকবে না, দেশের পরিস্থিতি কি হবে কি হবে না, সেই পরিস্থিতিটি কিভাবে সামাল দিবে, এটির কোনো পথ এখন পর্যন্ত তারেক রহমান সরকার খুঁজে পাচ্ছে না। এবং তার নিরাপত্তা এজেন্সির যারা আছেন তারাও এই বিষয়ে এখন পর্যন্ত তাকে কোন রকম দিক নির্দেশনা দিতে পারছেন না। যদিও কোন একটি মাধ্যমে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা ভারতে গিয়ে অজিত দোভালের সঙ্গে বৈঠকের কথা একটি ছড়াচ্ছে, যে সেইখানে যত আলোচনা তার মধ্যেও এখন এমন একটি বিষয় থাকতে পারে কথাটা এই কারণে বলছি যেহেতু আমি নিশ্চিত নই, কিন্তু ওই মাধ্যমগুলোর আভাসটা এমন, আপনারাও দেখতে পারেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। বাংলাদেশেরই কোনো প্রতিষ্ঠিত সাংবাদিক কিন্তু এটি প্রকাশ করেছে। তো সেই জায়গাটিতে কেউ কেউ বলার চেষ্টা করছেন বরং বাংলাদেশ সরকার বা তারেক রহমানের নিজে এই মহা বিপদ থেকে উদ্ধার পাওয়ার সবচেয়ে মহা মন্ত্র হিসেবে কাজ করছে ভারত সরকারকে এখন আকুতি মিনতি জানানো, যে কোনো ভাবে শেখ হাসিনাকে যাতে ঠেকিয়ে রাখা হয়, শেখ হাসিনাকে যাতে তার কথা অনুযায়ী এই মুহূর্তে অন্তত পক্ষে 2-4 বছরের মধ্যে যাতে বাংলাদেশে না পাঠায়। এখন যখনই এই প্রস্তাব যদি সত্যি সত্যি দেওয়া হয়, তবে তখনই তো ভারত বলবে তোমরাই তো চেয়েছো, আনুষ্ঠানিক চিঠি দিয়ে তাকে ফেরত চেয়েছো, তো এখন তো তিনি নিজেই স্বেচ্ছায় দেশে যাচ্ছেন, তাহলে তোমরা তার নিরাপত্তা কেন দিতে পারবে না? আর আন্তর্জাতিক প্রশ্নই এটি। আর শেখ হাসিনাও তার প্রস্তুতি যেভাবে নেওয়া হচ্ছে সেইভাবে শুধুমাত্র আওয়ামী লীগ নেতা কর্মীরা তার সঙ্গে ফিরবে সেটি নয়, আরো অনেক মহলের অনেক কিছুই, বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন মহলের প্রতিনিধিরা থাকবেন ওই সময় ওই দিন। ফলে বুঝতেই পারছেন তারেক রহমানের মহা বিপদটি কি। তারেক রহমান এখন না পারছেন ফেলতে এই ইস্যুটি, না পারছেন গিলতে। দেশের মধ্যেও এক ধরনের জামাত এনসিপি তারা যেমন তাকে চাপ দিচ্ছে, আর শেখ হাসিনা নিজেই যখন ঘোষণা দিয়েছেন, এটি অটোমেটিক ভাবে বাই প্রোডাক্ট হিসাবে একদম যেন মহা বিপদের একটা বড় আঘাত এসে পড়েছে তারেক রহমানের উপরে। আমাদের দলের নেতাকর্মীদের যে কষ্ট, যেই ত্যাগ, তাদের যেই বিসর্জন সার্বিকভাবে, সেটা দেখার আমার সুযোগ হয়েছিল। আমি আমার বয়স যখন 3 বছর, আমাদের বাড়িতে সেখানে বোমা বিস্ফোরণ ঘটে, সেখানে আমার মা নিহত হন, আমি অল্পের জন্য বেঁচে যাই, আমার ছোট বোন তার আঙ্গুলগুলো উড়ে যায় এবং আরো কয়েকজন সেখানে নিহত হন। তখন আমাকে প্রথম বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে কোলে বসিয়ে সেইখানে তার আমাদের বাড়িতে পরের দিন সাংবাদিক সম্মেলন করেন। আমি বলবো রাজনীতির সাথে হয়তো বা প্রথম আমার হাতে খড়ি হয়েছিল ওই পড়াশোনায় হাতে খড়ি হওয়ার আগেই, যে একটা ঘটনার মাধ্যমে। তার পরবর্তীতে আমার বাবার রাজনৈতিক জীবনে বহু কারাবরণ এবং তিনি যে তার যে রাজনীতিটা ছিল, মহিউদ্দিন চৌধুরী আপনারা জানেন চট্টগ্রামের রাজনীতিবিদ হলেও সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে খুব ভালো করেই চেনেন, যে শ্রমিক শ্রেণীর রাজনীতি এবং মানুষের মেহনতি মানুষের যে রাজনীতি, সেই রাজনীতির সাথে সম্পৃক্ততার কারণে যখনই সামরিক শাসন, যখনই স্বৈর শাসন বাংলাদেশে এসেছে, তাকে কারাবরণ করতে হয়েছে, আত্মগোপনে যেতে হয়েছে, এবং এর ফলে শৈশবে আমাদের জীবনটা অত্যন্ত কঠিন ছিল। আমাদের মানে বিদ্যালয় জীবন খুব কঠিন ছিল, পড়াশোনা করাটা খুব কঠিন ছিল, এবং পরবর্তীতে আসলে আমাদের বাড়িটা যেহেতু রাজনৈতিক একটা কার্যক্রমের জায়গা ছিল, সেখানে অনেকের সাথে আমার হাতে খড়ি হয়। এবং আমার মনে আছে আমার বয়স 5 কি 6, সেই সময়টাতে আমার বাবা আমাকে নিয়ে আওয়ামী লীগের তৎকালীন সময় যে কাউন্সিল, যখন বেগম সাজেদা চৌধুরী তখন মানে বাকশাল হওয়ার কারণে জনাব আব্দুর রাজ্জাক তিনি আলাদা হয়ে, হ্যাঁ, তো সেইখানে আমি বলতে গেলে শিশু কাউন্সিলর হিসেবে, তো আমাদের চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের একজন নেতা আমাকে মনে করিয়ে দিচ্ছিলেন, তার কাঁধে চড়ে আমি সেখানে
সেই কাউন্সিলেও আমি উপস্থিত ছিলাম। তো আওয়ামী লীগের চড়াই উতরাই সেটা দেখার সুযোগ আমার হয়েছে। আবার একইভাবে 96 সালে সরকারে আসার পরে শান্তি চুক্তি যখন হয়, তখন আমি আমার বাবার সাথে পার্বত্য এলাকায় গিয়েছি। আগরতলাতে যে শান্তি, আমি তখন অনেক ছোট থাকলেও আমার বাবা আমাকে সাথে নিয়ে যেত, কারণ আমার একটা ঝোঁকটা সেটা ছিল ছোটবেলা থেকে। তো সরকার, রাজনীতি ইত্যাদি দেখার যেহেতু আমার সুযোগটা হয়েছে, তো সেই সুযোগের প্রেক্ষিতে পরবর্তীতে আমার যে শিক্ষা জীবন শুরুতেই আমি কিন্তু যখন দেশের বাইরে যাচ্ছিলাম, আমি 16 বছর বয়সেই যাচ্ছিলাম, তখন আমাদের নেত্রী, তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি যাওয়ার সময় আমাকে বলেছিলেন, আমি তাকে সালাম করতে যাই, তিনি আমাকে বলেছিলেন যে তুমি ফেরত কি আসবে, যে এত কম বয়সে যাচ্ছ? আমি বললাম যে আমি আপনাকে কথা দিচ্ছি আমি ফেরত আসবো, আমি ফেরত এসে আপনার সাথে কাজ করব, এবং আপনি আমাকে যেটা করতে বলেন, সেটা পেশা হোক, সেটা রাজনীতি হোক, সেখানে আমি করবো। এবং সেই কথার সূত্র ধরেই 11 কালীন সময়ে লন্ডনে তখন যে কার্যক্রমগুলো ছিল, আবার অন্যান্য দেশেও যে কার্যক্রম হয়েছে, সেগুলো কিছুটা সম্পৃক্ত থাকা বা দেখা বা করার সুযোগ হয়েছিল। এবং পরবর্তীতে মানে দেশে যখন আমাদের 9 সালে সরকার আসে, সেই সময়টাতেও কিন্তু আমি ওই যে পড়াশোনা শেষ করে আমি ওনার কাছে গিয়ে কিন্তু তার নির্দেশনা নিয়েই আবার কিছুটা পেশা জীবন শুরু করি, এবং রাজনীতিতে তিনি আমাকে মানে নানান ভাবে সুযোগ করে দিয়েছেন। তো একটা বিষয় আমার, যেটা আমি বলবো আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, যে আমার অবশ্যই পিতৃ পরিচয় আছে বা শৈশবের একটা অভিজ্ঞতা আমি দেখেছি, কিন্তু বঙ্গবন্ধুর কন্যার সাথে এত ঘনিষ্ঠভাবে কাজ করার, সরকার পরিচালনার যে বিষয়গুলো, দলের সাংগঠনিক নানান বিষয়গুলো, সেগুলো আগে দূর থেকে শুনেছি, কিন্তু তার সাথে কাজ করার যে সৌভাগ্য, আমি বলবো আমার মানে এই কম বয়সের মধ্যে সবচেয়ে বড়, আমি বলবো অর্জন, সবচেয়ে বড় শিক্ষা, এবং একজন রাষ্ট্রনায়ক আমি তার মধ্যে, রাষ্ট্রনায়কোচিত ভূমিকা তার মধ্যে দেখেছি প্রত্যেকটা পদক্ষেপে। এই যে শিশুদের জন্য তার যেই চিন্তা ভাবনা, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তার যেই ভালোবাসা, শিক্ষার প্রতি তার যেই মানে ঝোঁক এবং দক্ষতা নির্ভর শিক্ষা ব্যবস্থায়, যে আমাদের দীর্ঘদিনের ব্রিটিশ ঔপনিবেশিক যে শিক্ষা এখানে ছিল, সেটাকে পরিবর্তন করে স্কিল বেসড এডুকেশন, হায়ার এডুকেশনের চেঞ্জ আনা, এই যে একটা মানে সার্বিক যে চিন্তা চেতনা, এবং রাষ্ট্র পরিচালনার নানান বিষয়ে, স্বাস্থ্য থেকে শুরু করে, আমি কোভিড এর সময় দেখেছি মানে কিভাবে তিনি মাইক্রো ম্যানেজ করতে হয়েছে তাকে। আমাদের দেশে আপনি জানেন, আপনি সরকারের কাজের সাথে সম্পৃক্ত ছিলেন, যে গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট কিন্তু মানে সেলফ ইনিশিয়েটেড কোনো অর্গানাইজেশন না। সেখানে লিডার যদি একেবারে মানে মাইক্রো ম্যানেজ না করেন, সর্ব বিষয়ে যদি নির্দেশনা না দেন, তাহলে কিন্তু নেতৃত্ব শুধু পদবি দিয়ে হয় না, বা মন্ত্রিত্ব দিয়ে হয় না, বা প্রধানমন্ত্রী হয়েও হয় না। তার নিজের যে প্রজ্ঞা, নিজের যে জ্ঞান, নিজের যে একটা সিনসিয়ারিটি, সেটা না থাকলে এবং সেখানে ডেডিকেশন না থাকলে সেটা কিন্তু হয় না। এবং এটা আমি আমাদের নেত্রীর মধ্যে দেখেছি। হ্যাঁ, পলিসিগতভাবে সরকার পরিচালনায় অনেক ধরনের ভুল হয়, পৃথিবীর কোন সরকার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে এবং পলিসি ডিসিশনের ক্ষেত্রে কিন্তু শতভাগ সঠিক হয় না। কিন্তু আপনাকে দেখতে হবে যে তুলনামূলকভাবে বাংলাদেশের মধ্যে একটা রাষ্ট্র, 2009 সালের যে রাষ্ট্র, আর 2024-এ তাকে উৎখাত করার আগের যে রাষ্ট্রের যে মানে দক্ষতা, রাষ্ট্রের যে জনগণের যে জীবন মানে সবকিছু বিবেচনা, শেখ হাসিনা তিনি এই 15টা বছর, 15.5 বছর যেইভাবে করে কাজ করে গিয়েছেন, যেই ডেডিকেশনের সাথে কাজ করে গিয়েছেন, এবং এত মাইক্রো ম্যাটার্স, তিনি ইন্টারন্যাশনাল রিলেশন, আপনি মানে এবারে ডিপ্লোম্যাট, আমি আপনাকে মানে বলতে হবে না কিভাবে জিওপলিটিক্স ব্যালেন্স করতে হয়, কিভাবে রিজিওনাল পলিটিক্স ব্যালেন্স করতে হয়, কিভাবে সেটার ইম্প্যাক্ট ডোমেস্টিক ইকোনমিতে পড়ে। হ্যাঁ, তো একজন শেখ হাসিনা হচ্ছেন, আমি বলবো মানে অর্থনীতি, রাষ্ট্রনীতি, তারপরে সমাজনীতি, এই সকল বিষয়ে তার যে ব্যবহারিক জ্ঞান, তার যে প্র্যাকটিক্যাল মানে তার যে এক্সপোজার, তা অতুলনীয়। এবং আমার সৌভাগ্য যে আমি তার সাথে কাজ করতে পেরেছি। কারণ ভবিষ্যতে আমাদের কপালে, আমাদের নসিবতে কি লেখা আছে, সেটা মানে নসিবে কি লেখা আছে আমাদের, মানে এটা সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানেন না। তবে আমি বলবো যে আমার সমসাময়িক ইতিহাসে এই অঞ্চলে, যে মানে এই অঞ্চলে এটা আর কখনো আসবেন কিনা, হ্যাঁ মানে কোন দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য, এই যে একটা প্রজন্মের একটা সমাপ্তি, মানে তার প্রজন্মের রাজনীতিদের মধ্যে তো মানে একটা প্রজন্ম আছে,
কিন্তু আমাদের প্রজন্মের মধ্যে এই ধরনের সিনসিয়ারিটি, ধরনের ডেডিকেশন আমি মানে সমসাময়িক রাজনীতিবিদদের মধ্যে দেখি না। নফেল ভাই, আপনার আরো আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। একটু একটু আনস্টেবল ছিল, বাট মোটা দাগে আমরা শুনতে পেরেছি। একটা জিনিস, আপনার একটা বোনও তো মারা গেছে, উনি সেই অংশটা যদি আমাদেরকে একটু বলতেন, কারণ আমরা এটা পেপারে দেখেছিলাম যে আপনার আব্বা খুব সম্ভবত ব্যাংককে বা ইয়েতে, মানে আপনার জীবনের যে সংগ্রামের সাথে তো এটাও একটা বড় অধ্যায়, সেই সম্পর্কে। হ্যাঁ, অবশ্যই। আমার বোন যে কিনা আমার বোন সে মানে সেই ছোটবেলায় যখন আমাদের বাসায় বোমা বিস্ফোরণ হয়, তার পায়ে মারাত্মক ভাবে আঘাত লাগে, তার পায়ের আঙ্গুলগুলো উড়ে যায়, এবং পরবর্তীতে সে যখন তার বয়স 19-20 বছর ছিল, তখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, 111 সরকার আমরা যেটা বলি, তখন আমার বাবাকে গ্রেফতার করা হলো। তখন সে প্রচন্ড অসুস্থ হয়ে গেল, এবং আমরা বুঝতে পারছিলাম না তার রোগটা কি হয়েছে। তো তাকে অনেক জায়গায় দেখানো হলো, কিন্তু তারা সন্দেহ করছিল ক্যান্সার। কিন্তু তৎকালীন সরকার মানে পাসপোর্ট আটকে রাখে, বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি, নানান কারণে আমরা ডায়াগনোসিস করতে পারছিলাম না। তো বাই দ্য টাইম ডায়াগনোসিস হয়, এবং আমরা চট্টগ্রাম থেকে তখন থাইল্যান্ডে একটা বিমান ছিল, সেটাতে আমরা তাকে অনেক কষ্টে সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি, এবং পরবর্তীতে সেটা তার ক্যান্সার অনেক বেশি স্প্রেড করে, এবং সে মানে আউট অফ মানে কন্ট্রোল হয়ে গিয়েছিল ক্যান্সার। তো সে মারা যায়, ইন্তেকাল করে 2008 সালে। এবং দুর্ভাগ্যবশত আমার বাবা তখন জেলে ছিলেন, তাকে জামিন দেওয়া হচ্ছিল না। তৎকালীন সময় যারা কনভিক্টেড, অভিযুক্ত, সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত, তাদেরকে কিন্তু কোর্ট জামিন দিয়ে দিচ্ছিল, কিন্তু আমার বাবা দণ্ডপ্রাপ্ত ছিল না। তার ট্রায়াল শুরু হয়েছিল, কিন্তু সেটা স্টে করা হয়েছিল, কিন্তু তাকে জামিনেই দেওয়া হচ্ছিল না। এবং বারবার বলা হচ্ছিল যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্টেটমেন্টে সিগনেচার করে দিলে রাতারাতি তার জামিন হয়ে যাবে। তো আমাকে তৎকালীন সময়ে সংস্থাগুলো ডেকে নিয়ে গিয়ে সেটা মানে সাইন করানোর জন্য চাপ দেয়। আমি তখন তৎকালীন আমাদের সাধারণ সম্পাদক অ্যাক্টিং জনাব সৈয়দ আশরাফের সাথে আমি গিয়ে আলোচনা করি। তো সৈয়দ আশরাফ, আমি তাকে অনেক মিস করি, যে তার যে একটা ডেপথ অফ পলিটিক্স তার যে ছিল। তিনি আমাকে বলছিলেন যে দেখো, যে আমি কি অ্যাডভাইস দিব, যে এবিএম মহিউদ্দিন চৌধুরী শেখ হাসিনার কোন জিনিসটা ভালো হয় সেটা তার চাইতে উনি আমার চাইতে ভালো জানেন। তো সুতরাং উনি যেটা ভালো মনে করেন সেটা করতে বলো। আর তোমার বোন যেহেতু মৃত্যু পথযাত্রী, তো সেই ক্ষেত্রে এটা বাবা হিসেবে তার পক্ষ থেকে তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু আমাদের সকলের জন্য সেটা মানে আমরা মানতে বাধ্য। তা আমি এই কথাটা গিয়ে যখন আমার বাবাকে গিয়ে বলি, তো এই যে সৈয়দ আশরাফের যে একটা ফার্স্ট সাইট, যে রাজনৈতিক ভাবে তিনি পদবিতে আওয়ামী লীগের অনেক উচ্চ পদে ছিলেন, কিন্তু একজন মহিউদ্দিন চৌধুরী আওয়ামী লীগের রাজনীতিতে তার যে প্রজ্ঞা এবং নেত্রীর প্রতি তার যে আনুগত্য, সেটার প্রশ্নে তার কোনো দ্বিধা ছিল না। এবং তখন আমি আমার বাবাকে গিয়ে বলার পরে তিনি একদম ফ্ল্যাটলি বলে দেন যে আমি আমার বোন, আমাদের নেত্রীর বিরুদ্ধে আমি স্বাক্ষর করে দিলে কিন্তু আমার মেয়ে বেঁচে যাবে না। আমার মেয়ে যদি হায়াত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রাখবে, কিন্তু আমার মেয়ে যদি হায়াত না থাকে, সে থাকবে না। কিন্তু আমার নিজের হাত দিয়ে আমার বোনের বিরুদ্ধে স্টেটমেন্ট আমি লিখতে পারবো না। তোমরা কোর্ট কাচারি করো, আমার পক্ষে এই নেগোসিয়েটেড বেইল আউট করা আমার পক্ষে সম্ভব না। তো এটাই আমি বার্তাটা পরবর্তীতে আমাদের নেত্রীকে আমি জানিয়েছিলাম, এবং তিনি মানে বলছিলেন যে মানে যেহেতু সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং সেটা তার বিষয়, এবং তিনি সেটা অবগত হয়েছিলেন। তো যাই হোক, কোর্টের মাধ্যমে বেল নেওয়ার পরও আমরা যেদিন যাচ্ছিলাম বিদেশে, যাওয়ার পথেই আমার বোন তখন মারা যান। তারপরে তাকে আমরা দেশে নিয়ে এসে জানাজা করিয়েছি। তো সেটাও ধরেন আমি বলবো না যে রাজনৈতিক কারণে, বাট হ্যাঁ, চিকিৎসা সুবিধা যথেষ্ট সময় দিতে পারিনি আমরা, দেশে অকালে মৃত্যুর মুখে পড়েছে। তবে এই কঠিন সময়গুলোর মধ্যেও আমরা দেখেছি যারা ত্যাগী, মানে বঙ্গবন্ধুর আদর্শের যারা সৈনিক, যারা মানে আমাদের নেত্রীর প্রতি যাদের আনুগত্য প্রশ্নাতীত, এবং আওয়ামী লীগের রাজনীতির প্রতি তাদের মানে এই যে একটা ভালোবাসা, কর্মীদের প্রতি একটা ভালোবাসা, তারা কখনো মানে আপোষ করেননি, আপোষ করবেন না। এর আগেও অনেক রাজনৈতিক পরিস্থিতিতে আমরা দেখেছি অনেক ধরনের এই যে দল ভাঙার প্রচেষ্টা অনেক আগেও হয়েছে। এই সবগুলোর মধ্যেও এই যে
এই ধরনের ত্যাগী নেতৃবৃন্দ আওয়ামী লীগে জাতীয় নেতৃবৃন্দ ছিল বলেই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এই দলটাকে ধরে রাখতে পেরেছিলেন, আঁকড়ে রাখতে পেরেছিলেন এবং এক করে রাখতে পেরেছিলেন। আওয়ামী লীগ নিয়ে খেলা সেই ডিপ স্টেট গুলো অনেক আগে থেকেই শুরু করেছে, অনেক আগে থেকে। কারণ তারা জানে যে আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক শক্তি, সেটাকে যদি ভেঙে ভেঙে খান খান করা যায়, তাদের অনুগত বহু দল বাংলাদেশে তারা নেতৃত্বস্থানীয় ভূমিকায় থাকবে এবং বাংলাদেশকে তারা তাদের যে একটা কলোনি সেটার মতন আবার তৈরি করতে পারবে। আওয়ামী লীগ নিয়ে খেলছে কিন্তু এখন থেকে না, এর আগেও কত ভাঙা গড়ার খেলা হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ, মূল ধারার আওয়ামী লীগকে কখনো কেউ নিশ্চিহ্ন করতে পারেনি। এবং এখনো আপনি দেখবেন এই যে রিফর্মড আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ, হ্যাঁ, তারপরে এই যে আমাদের দলেরই কিছু ব্যক্তিকে নানানভাবে প্রলোভন দিয়ে, এবং আবার কিছু আছে যারা প্রলোভনের মধ্যে পড়ে সেটা করার চেষ্টা করে, আর কিছু আছে একেবারে উন্মাদ প্রকৃতির, মানসিকভাবে স্টেবল ব্যক্তিরা কিন্তু এই ধরনের ফাঁদে পা দেয়। আমি কারো নাম বলবো না, আচার আচরণ ব্যবহারে মানুষকে চেতিরা সবসময় প্রলোভনের মধ্যে পড়তে পারেনি বাংলাদেশে। হারুন ভাই, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? এখন একটু এখন আনস্টেবল, বাট মোটা দাগে আমরা শুনতে পেরেছি। আর যেটা আমাদের আসলে এই আলোচনাটা আমার করার ওইরকম প্ল্যান ছিল না, কিন্তু আপনি যেই আপনার জীবনের যেই কাহিনীটা বর্ণনা করলেন, আমরা কিন্তু ভুলে গিয়েছিলাম যে জননেতা মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের বোমা হামলায় নিজ বাড়িতে নিহত হয়েছিলেন। এটা আসলে আপনি বলার পরে আমার এখন মনে হয়েছে। তো সাথে আমার বন্ধুদের বা আজকে যারা সংগ্রাম করছে তাদের জন্য তো এটা একটা বিশাল অনুপ্রেরণার বিষয়। আপনি যেটুকুন বললেন সেখান থেকে আসলে তো আওয়ামী লীগের নেতা কর্মীদের তো এটাই সংগ্রামের, এরা তো আছে বাংলাদেশকে নেয়ার জন্য খুব কম। এটা আসলে আমি নিজেই এখন একেবারেই বেদনা হতো আপনার এই কাহিনী শুনে। এই বিষয়টা আমি নিশ্চিত যারা আজকের এটা শুনেছেন, আমরা শেষের দিকে একটু আপনার কথাগুলো আসছিল না আমাদের আমরা তো আসলে এখন একজন সবাই রিফিউজি হয়ে আছি, তো আমাদের এইসব কানেকশন ইত্যাদি খুব একটা ভালো না কারো। বন্ধুরা, আপনারা ওটা বোঝার চেষ্টা করবেন যে আমরা মানে আমাদের কোনো জায়গায় আমাদের ইন্টারনেট স্লো, আমাদের এটা হয়তো আমাদের সুদিন আর খুব বেশি দূরে নাই। তো নফেল ভাই, আবার আমি যদি ওই জায়গাটায় ফিরে যাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি আপনার কথা। আপনি যদি আমাদেরকে আরেকটু যে প্রশ্নটা শুরু করেছিলাম, এই যে আপনার এই যে সংগ্রামের এত কিছুর পরে তারপরে দেখা গেল যে এই যে আপনি 2024-এর জঙ্গি উত্থানের পরে আপনি যে আবার অনেকটা খাঁটি সোনা হয়ে, আপনি একা নয়, প্রচুর আমাদের আওয়ামী লীগের সব নেতাদেরই দেখছি। আমি সবার সাথে কথা বলার চেষ্টা করব আজকে, যেহেতু আপনার সাথে কথা বলছি আপনার কথাই বলি। এই যে মনে হলো যে আগুনে পোড়া সোনা হিসাবে একজন মহিবুল হাসান চৌধুরীর আবির্ভাব হলো 24-এর জঙ্গি উত্থানের পর, সে ব্যাপারে কি আপনি 2-1 লাইন বলবেন? আসলে 24-এর এই দাঙ্গা বিক্ষুব্ধ সময়টাতে আমার সেখানেও সুযোগ হয়েছিল যে কিভাবে রাষ্ট্রের প্রশাসন যন্ত্র, কিভাবে যারা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে থাকার কথা, বিদেশি শক্তি, অপরাজনৈতিক শক্তি, আমি মানে অনেকে অনেকভাবেই সেই উপাধিগুলো দেয়, যে ডলার খেকো শক্তি, এই যে ষড়যন্ত্রের একটা জাল বিস্তার হচ্ছিল, সেটার ব্যাপ্তিটা জুলাই মাস থেকে শুরু হয়। এবং সেটা উপলব্ধি করতে পেরে কিন্তু আমি তৎকালীন সময় আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, তাকে আমার পক্ষ থেকে যথাযথ বলেছিলাম। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের যে প্রশাসন বা সংস্থা যেগুলো ছিল, তাদের ব্যর্থতা বলবো নাকি একেবারে মানে সক্রিয় ভূমিকার কারণে, আমি ব্যর্থতা বলতে চাই না, কারণ যেহেতু আমি অনেক কিছু দেখেছি সেগুলো আসলে প্রকাশ্যে আলোচনা সঠিক হবে না। যেহেতু আমি মন্ত্রী হিসেবে গোপনীয়তার শপথ নিয়েছি, সেই শপথের প্রতি আমার অবশ্যই শ্রদ্ধা এবং সম্মান থাকতে হবে। তবে আমি বলবো মোটা দাগে
যে কেউ যদি এখন বলে রাষ্ট্রীয় কিছু সংস্থা, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তাদের ইনভলভমেন্ট ছিল না আমাদের যে এই যে আমাদের যে পতন হয়েছে, আমাদেরকে যে উৎখাত করা হয়েছে, এবং বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার পরিকল্পনা যে ছিল না, এটা কেউ বলতে পারবে না। এবং অ্যাক্টিভ এন্ড প্যাসিভ পার্টিসিপেশন দুটোই কিন্তু ছিল। অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল, সেটা আমি নিজে দেখেছি, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখেছি। প্রশাসনের ভাই, জঙ্গি মাসুদ জামাতের যে এমপি, সে কিন্তু সুস্পষ্ট ভাবে বলেছিল যে আমাদের টার্গেটই ছিল শেখ হাসিনা। তারা তো কোনো কিছু গোপন করছে না। তো সেখান থেকে আসলে মানে এটা একটি মানে তাদের উদ্দেশ্যই ছিল কিন্তু শেখ হাসিনাকে হত্যা করা, সেই দিন শেখ রেহানাকে হত্যা করা, যাকে পাবে বঙ্গবন্ধুর উত্তরাধিকার সবাইকে হত্যা করে আপনার এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা যে আওয়ামী লীগকে আগামী 5000 বছরের জন্য ভয় ধরিয়ে দেয়া, তারপরে আপনার 1971 সালে তাদের যে পরাজয় সেটার প্রতিশোধ নেয়া। এবং আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, ওরা গণহারে সবার একটাই কথা যে আওয়ামী লীগ এখনো কেন ক্ষমা চায় না, একটু অনুশোচনা করে না। এটা যেন ওদের, আমরা যে বলছিলাম জামাতকে যে তোমরা ক্ষমা চাও, সেটার যেন ওই প্রতিশোধটা নিতে চাচ্ছে যে আওয়ামী লীগও একটু ক্ষমা চাক এবং আমরা চাইনি কিন্তু আওয়ামী লীগ ক্ষমা চাক। এইরকম একটা আধিপত্য চিন্তার জগতে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের, আমার কাছে সেই রকমই কিন্তু মনে হয়েছে। সরি নফেল ভাই, আপনি আপনার কথা বলেন। না, অ্যাবসলিউটলি। আপনি এই যে মানে বঙ্গবন্ধু কন্যাকে যে হত্যা করতে চেয়েছিল সেই দিন 5 তারিখ ঘটনাচক্রে আমি সকালে গণভবন কম্পাউন্ডে আমরা ছিলাম। আমি রাতের বেলা অ্যাকচুয়ালি 4 তারিখ গণভবন মানে মূল ভবনে না, সেখানে যে পেরিফেরিতে একজনের বাড়িতে আমি সেখানে ছিলাম, কারণ আমি ভাবছিলাম যে আজকে রাতে আমার এখানে থাকার প্রয়োজন আছে। তিনি আমার মাতৃসম প্রধানমন্ত্রী, তো আমরা সেখানে রয়ে গিয়েছিলাম। সকালবেলা যখন 5 তারিখ সকালবেলা আমি আসলে আমার নিজের ঘরে যাই যে আবার ফ্রেশ হয়ে বাড়িতে আসার জন্য, ততক্ষণেই যে এত ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে, এটা তো আসলে দিনের আলোর মতো পরিষ্কার যে পরিকল্পিতভাবে সেখানে সরকার উৎখাতের কাজটা হয়েছে। আর তার অনেক আগেই আমরা যখন দেখছিলাম যে অনেক রাজনৈতিক সিদ্ধান্তের জায়গায় গিয়ে সরকার প্রশাসনের অনেক অবস্থান থেকে কিন্তু আমাদের নেত্রীকে ভুল বার্তা দেওয়া হচ্ছিল, বারংবার ভুল বার্তা দেওয়া হচ্ছিল যে রাজনৈতিক, দেখুন মানে আওয়ামী লীগের যে নেতাকর্মী সারা দেশে তখন ছিল বা এখনো আছে, তারা যদি মানে আগস্ট মাসের শুরু থেকে যদি আমরা যদি সবাই রাজধানীতে চলে আসতাম এবং সেখানে যদি আমরা সেখানে অবস্থান নিতাম, এই জঙ্গিরা কোনোভাবেই যেই চূড়ান্ত একটা আক্রমণের পর্যায়ে গিয়েছিল সেটা তাদের পক্ষে করা সম্ভব ছিল না, হতো না। কিন্তু সেটা তারা করতে পেরেছে, কারণ নানান জায়গা থেকে আমাদের নেত্রীকে বিভ্রান্ত করে বলা হচ্ছিল না সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, আরেকদিন সময় দিন। এই যে আর সময় দেওয়ার প্রেক্ষাপটের মধ্যে লাশ পড়ছে, লাশ যত পড়ছে ক্ষোভ তত বাড়ছিল, এবং সেই ক্ষোভটাকে সরকার বিরোধী ক্ষোভে রূপান্তর করার একটা ব্যাপক একটা পরিকল্পনাটা শুধু সেটা বাস্তবায়িত হয়ে গিয়েছিল। আপনি দেখবেন যে একটা এমবাসি, যেই দিন সমগ্র বাংলাদেশে একটা মৃত্যুর ঘটনাও ঘটেনি, একেবারে শুরুতে অলরেডি সেই এমবাসি 6টা মৃত্যুর কথা বলে কন্ডোলেন্স জানিয়ে দিয়েছে। অর্থাৎ তাদের পরিকল্পনাতে ছিল আজকের দিনে 6 জন মারা যাওয়ার কথা, আগামী দিনে 8 জন মারা যাওয়ার কথা, তারপরের দিন 16 জন মারা যাওয়ার কথা, তারপরের দিন 32 জন মারা যাওয়ার কথা। এই যে একটা মেটিকুলাস ডিজাইনের যেই পরিকল্পনা যে লাশ লাগবে, লাশের বিষয়টা যেহেতু আগে থেকে ছিল, তারা অগ্রিম শুরু করে দেয় সমবেদনা জানানোর বিষয়টি। এবং আপনি দেখবেন যে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে বলা হয়, কিন্তু যারা দায় মুক্তি নিয়েছে তারা তো ক্ষমা দূরের কথা, তারা বরঞ্চ তাদের যেই জঙ্গি হামলার কারণে মানুষ মেরেছে তারা, সেগুলোর জন্য তারা এখন ক্রেডিট নিচ্ছে। তারা প্রকাশ্যে বলছে আমাকে পুলিশকে মারতে হয়েছে, আমাকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মারতে হয়েছে, মানুষ না মরলে শেখ হাসিনার পতন হতো না। এই যে হাসিব ছেলেটা একটা ডিবিসি টিভিতে একটা ইন্টারভিউতে বলছিল, সে আমাকে সেই 3 জন যখন আলোচনা করতে এসে আমাদের সাথে আলোচনা করে, তখন কিন্তু সে নিজেই সেখানে বলছে যে অনেক এলিমেন্ট তাদের আন্দোলনে ঢুকে গিয়েছে, তাদের আন্দোলন নিয়ন্ত্রণ করছে, তাদের আন্দোলন তাদের হাতে নেই, সে নিজেই কিন্তু বলছিল। এখন যেহেতু তারা
বিজয়ী হয়েছে, আমরা উৎখাত হয়েছি, তাই এখন সে সেগুলোর ক্রেডিট নিচ্ছিল। কিন্তু সেই সময়টাতে কিন্তু সে শঙ্কিত হয়ে পরিষ্কার ভাবে যখন এগুলো বলছিল, তার পাশে থাকা সার্জিস আর হাসনাত বিচলিত ভাবে এই যে বিষয়গুলো যে প্রকাশ্য হয়ে যাচ্ছে, তারা যে স্পোক্স পার্সন, পিছন থেকে যে আরেকটা শক্তি কলকাঠি নাড়ছে, জঙ্গিরা যে ঢুকে গিয়েছে, এই সার্জিস পরিষ্কার করে বলছিল যে এমন এমন লোককে আমাদের মিছিলে দেখলাম, তাদেরকে আমরাই চিনি না। তারা ইতিমধ্যেই মানে এমন মারণাস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা ক্যাম্পাসে ঢুকে গেল ইউনিভার্সিটির, যে সেগুলো আসলে আমরাই তো পরিকল্পনা, আমাদেরকে তারা এক ধরনের যেটা বলা হয় যে মানে এক্সকিউজ দিচ্ছিল, এক্সকিউজ। হাসনাত সেখানে বারংবার করে বলছিল যে তারা এক ধরনের আন্দোলন করছে, কিন্তু পেছন থেকে সেটাকে আরেক ধরনের আন্দোলনে পরিণত করার জন্য একটা ব্যাপক শক্তি নেমেছে। কিন্তু তারা আবার ওই শিবিরের কথা সেভাবে করে বলছিল না। আমরা কিন্তু সেটা জিজ্ঞেস করেছিলাম যে শিবির তো এখানে নেমে গিয়েছে, তারা বলছিল হয়তোবা নেমে গিয়ে থাকতে পারে, বা বিএনপি থেকে বা অন্যান্য জঙ্গি গোষ্ঠী থেকে এখানে অ্যাসাইল্যান্ড যারা, তারা তো ভিতরে ঢুকে গিয়েছে। তারা কোনোভাবেই কোনো বিষয়ে একমত হবে না, এবং তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়াই ছিল যে তারা শুধু কথাই বলবে, তারা কোনো সিদ্ধান্ত দেবে না, তারা জিইয়ে রাখবে, তারা সেনাবাহিনী নামা পর্যন্ত অপেক্ষা করবে, নামার পরে কারফিউ হবে, সেখানে তারপরেও সেখানে প্রাণহানি ঘটবে, প্রাণহানি ঘটে একটা মানে রেজিম চেঞ্জের দিকে যাবে। সেটা কিন্তু তারা আগে থেকে প্রশিক্ষিত ছিল, এবং তাদের প্রশিক্ষণটা কিন্তু বেশ, আমি বলবো, পোক্ত প্রশিক্ষণ। কারণ যেখানে বিলিয়ন ডলারের ভূমিকা থাকে, যেখানে বড় বড় দেশগুলো রেজিম চেঞ্জ করার একটা পরিকল্পনা থাকে, সেখানে তো আসলে মানে তাদের বয়সী কিছু সন্তান ছেলেরা সেটা তো মানে ওভার কনফিডেন্সটা দেখাবেই, এবং দে ওয়ার ভেরি কনফিডেন্ট, আবার শঙ্কিত যদি পরিকল্পনা ফেল হয়ে যায় তখন তাদের কি হবে। ইতিমধ্যেই আমরা তারা নানানভাবে বার্তা দিচ্ছিল যে তারা সরকার বিরোধী নয়। এমনকি সার্জিস তার যে ভিডিওতে বঙ্গবন্ধুকে নিয়ে ভাষণ দিচ্ছে, সেটা আমাদের নেত্রীকে একটা মাধ্যম দিয়ে পাঠিয়ে দেয় যে আসলে ছাত্রলীগ। হ্যাঁ, তো এই যে একটা ক্যামোফ্ল্যাশ করা, এটা কিন্তু পরিকল্পিত সবই। আপনি দেখবেন যে 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে যে হত্যা করা হয়েছে, তার পরবর্তীতে যে মন্ত্রী পরিষদ শপথ নিয়েছে, সেটা তো আওয়ামী লীগের বাইরের মন্ত্রী পরিষদ ছিল না। ঘরের শত্রুই বিভীষণ যে কথাটা বলা হয়, খন্দকার মোশতাক সেখানে ব্যবহৃত হয়েছে বলবেন নাকি? এই যে অনেক খন্দকার মোশতাক, সেদিন খন্দকার মোশতাক, তারপরে মেজর এই যে ডালিম, কর্নেল হুদা, এরা ছিল। এবং আজকের সময়ও যে এই যে একটা একই ধরনের চক্র ছিল না, যে পলিটিশিয়ান, আবার ইয়াং পলিটিশিয়ানরা তখন সেখানে যারা ওই যে বিচ্ছিন্নতাবাদী বা তৎকালীন সময়ে যারা নকশাল আন্দোলন করত বা তথাকথিত উগ্র সমাজতান্ত্রিক আন্দোলন বলে এটা রাজনীতি করেছিল বঙ্গবন্ধুর সময়ে, একই মানে প্রসেসের লোকেরাই কিন্তু দেখবেন এই 24 আগস্টের সাথে সংযুক্ত। আদিলুর রহমান যদি বলেন, তার ব্যাকগ্রাউন্ড দেখবেন সেই উগ্র জাসদ বাহিনীর, তৎকালীন বন্ধুর প্রতি তার যে ঘৃণা, আওয়ামী লীগের প্রতি তার যে ঘৃণা, এই একই গোষ্ঠী যেটা মানে বঙ্গবন্ধুকে ঘৃণা করা, বাংলাদেশের অস্তিত্বকে প্রশ্ন করা, এবং বারবার পাকিস্তানের সাথে একটা ফেডারেল স্টেট করবার মানসিকতার লোকেরা এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তারা বাহিনীতে থাকতে পারে, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনী, তারা সরকার প্রশাসনে থাকতে পারে, তারা সচিব হতে পারে, তারা ডিপ্লোমেট হতে পারে, তারা রাজনীতিবিদ হতে পারে। এই গোষ্ঠীগুলো কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে উৎখাত করার জন্য একত্রিত হয়ে কাজটা করেছে। এখন আমরা পেছনের দিকে দেখবো নাকি সামনের দিকে দেখবো, সেটা এখন আমি মনে করি আমাদের ভাবতে হবে যে পেছনের যে মীর জাফর, খন্দকার মোশতাক, এরা ছিল, সবসময় ছিল বাংলাদেশের রাজনীতিতে। আমরা তাদেরকে চিনতে পারিনি, নিয়ন্ত্রণ করতে পারিনি, ভুল মানুষকে ভুল ভাবে মূল্যায়ন আমরা করেছি, হয়তোবা সেটাই ব্যর্থতা থাকতে পারে। সেই ব্যর্থতা বাদ দিয়ে এখন সামনের দিকগুলোতে হারুন ভাই, আমি মনে করি আমাদের তৃণমূল থেকে শুরু করে একেবারে কেন্দ্রীয় নেতৃবৃন্দ পর্যায়ে সবাই এখন আমরা সম্মুখ সমর, আমরা যদি বলি আন্দোলন, সংগ্রাম, প্রতিরোধ, হ্যাঁ, সম্মুখ সমর বলতে সেটাই আমরা বোঝাই, সেইটার প্রস্তুতির দিকে আমরা এখন ধাবিত হচ্ছি। কারণ আওয়ামী লীগ সবসময় সংগ্রামের মাধ্যমেই
ওই যে থেকে মানে খাঁটি সোনায় পরিণত হয়েছে, এবং এটাই কিন্তু আওয়ামী লীগের সেই রাজনীতি, জন্মলগ্ন থেকেই সেই রাজনীতি। এবং সামনের দিকে গুলোতে আমি মনে করি আমাদের এই যে কর্মীদের, এত কর্মী আজকে কারাগারে, এতজন না খেয়ে থাকছে, এই ধরনের অমানসিক কষ্ট বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কখনো হয়নি। এবং এর মাধ্যমে একটা আওয়ামী লীগের প্রজন্ম তৈরি হয়ে যায়, যারা ভবিষ্যতে রাজনীতিতে এই অপশক্তিকে প্রতিহত করার জন্য যা যা করতে হয় তাইটাই তারা করবে বলে আমি ব্যক্তিগতভাবে সেই ধারণাটা করি। নভেল ভাই, আপনার প্রতি আজকে প্রশ্নটা করব না, কারণ আমাদের আমার সামনে একটা প্রশ্ন আছে, একটা অনুষ্ঠানে আপনার সাথে কথা বলে শেষ করা যাবে না। আমি শুধু প্রশ্নটা রেখে যাই, উত্তর চাচ্ছি না আমার, কারণ নেক্সট প্রশ্ন করব। এই যে সার্জিস, হাসনাত বা খন্দকার মোশতাক, আপনি যেটা বললেন যে এত স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী লোকজন আওয়ামী লীগে কেন ঢুকলো, এটার জন্য কিন্তু আপনাদের কাছে আমরা ভবিষ্যতে আসলে জবাবদিহিতা চাইবো, এবং ভবিষ্যতে যাতে আর না ঢোকে তার জন্য আপনারা কি করবেন সেটারও আমরা জানতে চাইবো। আজকে চাচ্ছি না, কারণ আমার অন্য প্রশ্ন আছে। এখন যে জিনিসটা আসলে আপনার কাছে জানতে চাই, যেটা হয়তো আমাদের যে বন্ধুরা এই অনুষ্ঠানটা দেখবেন আমার, তারাও আগ্রহী, এবং অনেকে এই নিয়ে অনেক ইন্টারভিউ দিয়েছেন, আপনিও নিশ্চয়ই দেখেছেন। জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন তিনি ডিসেম্বরে দেশে আসবেন, এই ব্যাপারে দেখেন নানান কুৎসা, বিশেষ করে 24-এর জঙ্গি উত্থান যারা করেছে তারা এটা নিয়ে নানান ধরনের আপনার পরিহাস করছে, হাসাহাসি করছে, তামাশা করছে, আবার এদের চোখে মুখে স্পষ্ট ভয়েরও চিহ্ন আছে। তো আপনি কিভাবে আওয়ামী লীগের একজন নেতা হিসাবে কর্মীদের জন্য কি বলবেন? অর্থাৎ আপনার জননেত্রীর সাথে সর্বশেষ কবে দেখা হয়েছে কিংবা কথা হয়েছে, এবং আপনি কিভাবে এই সামনে যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসছেন দেশে, এবং উনি দেশে ফিরে না আসলে তো এই দেশটা এমনিতে শেষ হয়ে গেছে। এবং আমি যেটা শুনেছি, আরো নফেল ভাই আপনি আরো ভালো জানেন, আমি খুব আইসোলেটেড মানুষ, আমি এই মানে ইউটিউবে কথা বলা, ফেসবুকে লেখার বাইরে আসলে আমি অত মানুষের সাথে সংযুক্ত নই। এবং আমি কালকে একজনের কাছে শুনলাম বাংলাদেশের 90% মানুষ, শুধু ওই আপনার একেবারে খাঁটি জঙ্গি যে 10-20% আছে তারা ছাড়া, বিএনপি, আওয়ামী লীগ, সকল দলের সাধারণ মানুষরা বলছে যে আগে ভালো ছিলাম, শেখ হাসিনার সময় ভালো ছিলাম, এবং তারা শেখ হাসিনাকে দেখতে চায় যে শেখ হাসিনা আবার রাষ্ট্র চালাচ্ছে। কিন্তু মৌলবাদী জঙ্গিরা বা তারা যারা এই উত্থানটার সাথে জড়িত, তারা এটাকে হাসি তামাশা করছে। এখন আপনি কিভাবে আপনি একজন রাজনীতিবিদ হিসাবে আপনি কিভাবে জিনিসটাকে উপস্থাপন করবেন যাতে আমাদের শ্রোতারা এবং বাংলাদেশের সাধারণ মানুষ উদ্দীপ্ত হয়? হারুন ভাই, এখানে একটা বিষয় মানে বিশেষভাবে বলে রাখার প্রয়োজন আছে। আমি এই মুহূর্তে কেন্দ্রীয় কোনো দায়িত্বপ্রাপ্ত পদধারী ব্যক্তি নই, তো সুতরাং কেন্দ্রীয় রাজনৈতিক সিদ্ধান্তগুলো আমি একজন দলের কর্মী হিসেবে, যেহেতু আমি মানে নির্দিষ্ট কেন্দ্রীয় পদবিতে নেই, কর্মী হিসেবে আমাদের নেত্রীর যে নির্দেশনা, যে এখন আমার একটা পরবর্তী রাজনৈতিক আন্দোলনের জন্য আমাদের প্রস্তুতি, সেই প্রস্তুতিটা আমাদের নিতে হবে। কারণ ইতিমধ্যেই আওয়ামী লীগের নেতা কর্মীদের এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের একটা বিশাল রাজনৈতিক শক্তির সবচেয়ে বড় বিজয় অর্জিত হয়েছে। সেটা হচ্ছে এই যে বিদেশি শক্তির পদলেহনকারী ইউসের বিদায়, পুরোপুরি সেটা বাস্তবায়ন করে যেতে পারেনি। সে বলেছিল 5 বছর 10 বছর, মানে তার নিজের হায়াতের ঠিক ঠিকানা নেই, 90 বছরের ঊর্ধ্বে হয়েছে, কিন্তু সে শরীরের সুস্থতার চাইতে সে একটা জিনিস বলে না যে ধৃষ্টতা, সে তার কোনো ম্যান্ডেট নেই। সে নাকি একটা বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসেছে, সে দীর্ঘদিন ক্ষমতায় বসে থাকতে চেয়েছে। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের আমি বলবো এটা প্রশাসন বলি, সমাজ বলি, অর্থনীতি বলি, সকল জায়গা থেকে যেভাবে করে তাকে চাপ দেওয়া হয়েছে, তাকে কিন্তু ক্ষমতা ছেড়ে দিয়ে পালিয়ে যেতে হয়েছে। পালিয়ে গিয়ে 6 মাসের জন্য আবার SSF সিকিউরিটি নিতে হয়েছে, যে সে জানে সে কতটা ঘৃণিত, বাংলাদেশের মানুষের কাছে কতটা ঘৃণিত। $1 বিলিয়ন ইউনুস, এই যে এখন বন্যা কবলিত জায়গায় $1 সেখানে দেওয়ার কোনো রেকর্ড সে নেই, এবং $1 বিলিয়ন ইনকামকারী ইউনুস কিন্তু সেখানে পরাস্ত হয়েছে। সে টাকা পয়সা শুধু দেবে হচ্ছে ওই হিলারি ক্লিন্টন আর ওই যে বাইডেনের ছেলে
জো বাইডেনকে রেজিম চেঞ্জের জন্য। টাকা পয়সা খরচ করবে সে ইউরোপের এলিট সমাজের উপরে, আমেরিকার এলিট সমাজের উপরে, যাতে করে সে ডিপ স্টেটের সহযোগিতা পায়। সাধারণ মানুষের জন্য সেখান থেকে শুধু শোষণ করে সুদ নেবে। তো আমি বলবো আমাদের নেতাকর্মীদের একটা বিশাল অর্জন এবং বিজয় হচ্ছে আমরা এই বিলিয়ন ডলারের বিরুদ্ধে ইতিমধ্যেই বিজয়ী হয়েছি, ইউনূস বিতাড়িত হয়েছে। বাংলাদেশের মানুষ একটা রাজনৈতিক সরকার আনার জন্য যতটুকু সম্ভব তাদের কিন্তু সহযোগিতাটা তারা করেছে। এই রাজনৈতিক সরকারের এখন উপলব্ধির জায়গাটাতে আসতে হবে। এই রাজনৈতিক সরকার কি ওই অরাজনৈতিক সরকারের উগ্রবাদী আচরণের পথে থাকবে, নাকি বৃহত্তর রাজনৈতিক একটা সমঝোতার জন্য, মানুষকে এক করার জন্য সেই রিয়েলাইজেশনটা তাদের থাকবে কিনা আমি এখনো এটা ভবিষ্যৎবাণী করতে পারছি না। কিন্তু সেটা করানোর জন্য আমাদেরকে কিন্তু আন্দোলনের পথে যেতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু যখন সরকার উৎখাতের আন্দোলন করবে বা সরকার পতনের আন্দোলন করবে, সরকার বিরোধী আন্দোলন করবে, সেই আন্দোলনকে সামাল দেওয়ার সক্ষমতা এই সরকারের নেই। এমনকি জামায়াতে ইসলামীর সাথে তারা ঐক্যবদ্ধ হয়েও কিন্তু তারা সেটা প্রতিহত করতে পারবে না। কিন্তু আমি বারবার বলেছি, আগেও বলেছি, আওয়ামী লীগ এই দেশটাকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আমাদের নেত্রী চাইবেন না, চান না একটা গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতি বাংলাদেশে হোক। তিনি চাইছেন যে তার প্রত্যাবর্তনটিকে বিচার ব্যবস্থাকে সুসংহত করা, জবাবদিহিতাতে আনা, এবং এই যে জুলাই মাসে এতগুলো হত্যাকাণ্ড হলো, তার পরবর্তী হত্যাকাণ্ড হলো, সেগুলোতে স্বচ্ছতা আনা এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে শক্তিশালী করা, রাজনীতিতে একটা ঐক্য প্রতিষ্ঠার প্রতীক হিসেবে তিনি সেটাকে দেখছেন। প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনা করেন নাই। প্রতিশোধের রাজনীতি করলে বিএনপি 17 বছর পরে একটা দল হিসেবেও টিকতে পারতো না, বিএনপি টিকতে পারতো না, জামায়াতে ইসলামী আরো নিশ্চিহ্ন হয়ে যেত। কিন্তু তারা তাদের বিদেশি প্রভু এবং বিদেশি টাকার কারণে, সেখানে মধ্যপ্রাচ্যের থেকে টাকা এসে তাদের পশ্চিমা দেশগুলোতে তাদের টাকা উত্তোলন হচ্ছে। আপনি জানেন যে নর্থ আমেরিকাতে মুনা একটা সংগঠন আছে, মুসলিম ইউনিটি নর্থ আমেরিকা, ইউরোপে আছে, ইউকেতে আছে, সেখান থেকে তারা চাঁদাবাজি করে, দান খয়রাত নেয়, মিডল ইস্টের ওই যে বাদশাদের কাছ থেকে জাকাত ফিতরা নিয়ে, বাংলাদেশের মানুষের থেকেও জাকাত ফিতরা নিয়ে, সেটা নিয়ে তারা রাজনৈতিক দল করে আমাদের সাথে ভাওতাবাজি, ফেতনা করছে। হ্যাঁ, তো এরা কিন্তু টিকতে পারবে না, এটা আমি বারবার বলছি। এবং কিন্তু আওয়ামী লীগ এখানে কিন্তু এক সর্বোচ্চ পর্যায়ের সংযম দেখাচ্ছে, কারণ তিনি তো এই রাষ্ট্রটাকে এখানে এই পর্যায়ে নিয়ে এসেছেন। যার যা কিছু আছে তাই নিয়ে যদি ঝাঁপিয়ে পড়তে বলে, সেখানে পুলিশ প্রশাসন কিছুই করবে না, সেনাবাহিনী, বরঞ্চ আমি মনে করি এখন যে পরিস্থিতিতে পৌঁছেছে তারাও কিন্তু বুঝে গিয়েছে যে তারা কাদের খেলোয়াড় হয়ে দাবার ঘুঁটিতে, জিওপলিটিক্যাল দাবার ঘুঁটিতে ব্যবহৃত হয়েছে, সেটা কিন্তু তাদের অনেকেই কিন্তু বুঝতে পারছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং বুঝতে পারছে বলেই তাদেরকে হত্যা করার জন্য তাদের অফিসারদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এবং সেটা কিন্তু এই যে ওই শক্তিটার একটা গভীর ষড়যন্ত্র, যে রাষ্ট্রের বাহিনীগুলো, পুলিশ বাহিনীর সদস্যদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং এই অফিসাররা কিন্তু ডিউটি ক্যারি করেছে পলিটিক্যাল গভর্নমেন্টের, তাদেরকে যে মৃত্যুদণ্ডের মুখোমুখি করা হয়েছে, এটা কিন্তু একটা মেটিকুলাস ডিজাইনের পরে আমি বলবো পরবর্তী যে একটা মানে ডিপ প্ল্যানিং, সেই ডিপ প্ল্যানিং গভীর পরিকল্পনার অংশ। সেই ডিপ কনস্পিরেসিতে এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিতে চায় তারা। পাকিস্তান সামরিক বাহিনীর সাথে বাংলাদেশের যেই সমঝোতা তৈরি করেছে, পাকিস্তানের উপনিবেশ হিসেবে করার জন্য প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে পাকিস্তানের আরেকটা অঙ্গ মানে প্রদেশ হিসেবে এখানে তৈরি করার জন্য এই প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। এগুলো কিছুই সফল হবে না। দোর্দণ্ড প্রভাবশালী ইউনূস যেখানে পরাজিত হয়েছে 18 মাসের মধ্যে, এই সরকার, বিএনপির সরকার, যতই বড় বড় কথা তারা বলুক না কেন, তারা ফেব্রুয়ারি মাসে এসছে, আজকে জুলাই মাস, এই 5-6 মাসের সরকার, হ্যাঁ, এখনো মাত্র ইউনূস সরকারের অর্ধেকও তাদের পূরণ হয়নি। ইতিমধ্যেই এই আলোচনায় আমাদের নেত্রী প্রত্যাবর্তন করবেন, এর মধ্যেই কিন্তু সবাই মানে এমন রিয়াকশন দিচ্ছে, এটা কিন্তু পরিষ্কার যে তারা সরকার পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে। কিন্তু তাদের কিন্তু এখনো সময় আছে, বৃহত্তর স্বার্থের কথা ভাবার এখনো সময় আছে, দেশের অর্থনীতির কথা ভাবার এখনো সময় আছে, সার্বভৌমত্বের কথা ভাবার এখনো সময় আছে।
এই উপলব্ধি যদি না আসে, তাহলে তাদের ভাগ্যে যেমন একটা বিপর্যয় লেখা আছে, বাংলাদেশের মানুষের ভাগ্যেও কিন্তু একটা ভয়াবহ বিপর্যয়ের দিকে আমরা ধাবিত হচ্ছি বলে আমি মনে করি। তাই আমি বলবো আমাদের নেতাকর্মীদেরকে আমরা ঐক্যবদ্ধ থেকে আজকে আমাদের উপরে যে নির্যাতন হয়েছে সেগুলো প্রতিশোধ নেওয়া নয়, সেগুলো বিচার করার জন্য, জবাবদিহিতার মধ্যে আনার জন্য, এবং মুগ্ধ আবু সাইদ যত লোক মারা গিয়েছে, যতজন মারা গিয়েছে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ইনভেস্টিগেশন প্রয়োজন বলে আমি মনে করি। এবং সেই তদন্ত হওয়ার জন্য আজকে জুলাই, এটা যে একটা মিথ্যা নৃশংস প্রতারণা হয়েছে সেটা জনগণের কাছে উন্মোচন করার জন্য, সেটা যদি মিথ্যা না হতো, সেখানে তারা যদি হত্যা না করতো, তারা কেন দায় মুক্তি দিয়েছে? যদি আপনি মনে করেন যে হ্যাঁ আওয়ামী লীগ খুন করেছে, আওয়ামী লীগ সরকার চালিয়ে বাহিনী দিয়ে মানুষকে হত্যা করেছে, তাহলে আপনি নিজেকে কেন দায় মুক্তি দিবেন? আপনি তো নিজেকে দায় মুক্তি দেওয়ার কোনো প্রয়োজনই নাই, তাই না? 1971 সালে আমরা বিজয়ী শক্তি হিসেবে মুক্তিযোদ্ধাদেরকে কোনো ইনডেমনিটি বা ইমিউনিটি দেওয়ার কি নতুন স্বাধীন বাংলাদেশ সরকারের প্রয়োজন হয়েছিল? হয়নি। কারণ আমরা জানি পরাজিত শক্তি, সেখানে কিন্তু তারাই দায়ী, তারাই দোষী, তাদের বিচারের জন্য আমরা কাজ শুরু করেছিলাম কোলাবোরেটরস অ্যাক্টের মাধ্যমে। কিন্তু এরা বিজয়ী হয়েও ইনডেমনিটি দিয়েছে। কেন দিয়েছে? ভবিষ্যতে কোন সরকার যখন এসে তদন্ত করতে চাইবে, আজীবন বিএনপি থাকবে না, যে কোনো সরকারে আসুক, আমরা ধরে নিই জাতীয় পার্টি সরকার যদি কখনো আসে, বা একটা এমন সরকার আসুক যেখানে মধ্যে মানে নির্দলীয় কিন্তু তারা নিরপেক্ষভাবে তদন্ত করতে চায়, সেখানে তারা বিপদে পড়বে, তাদের এই পরিকল্পনাগুলা মানে উন্মোচিত হয়ে যাবে। এই কারণে কিন্তু তারা একটা লিগ্যাল একটা অবস্টাকেল তৈরি করে দিয়েছে, যাতে ডিলে হয়, যাতে এটা নিয়ে পেঁচানো যায়, যাতে এটা নিয়ে কোন রকম একটা সুরক্ষা তারা পায়, এই আশায় তারা সেটা দিয়ে গেছে। কিন্তু তারা ভুলে যাচ্ছে বাংলাদেশে ইনডেমনিটি দিয়ে সংবিধানের অংশ করে, হ্যাঁ, 5th অ্যামেন্ডমেন্টে জেনারেল জিয়াউর রহমান ইনডেমনিটি অর্ডিন্যান্সকে সংবিধানের অংশ করেও কিন্তু ফারুক, ডালিম, খন্দকার মোশতাক এদেরকে রক্ষা করতে পারে নাই। তো খুনিদের বিচার অবশ্যই হবে, সেটা আমি যদি খুন করি আমারও বিচার হবে, হওয়া উচিত। কিন্তু যারা খুন করেছে, যারা মানুষ মেরে সরকার উৎখাত করেছে, বাংলাদেশটাকে এই ধ্বংসের পর্যায়ে নিয়ে গিয়েছে, তাদের বিচার অবশ্যই হবে, এবং সেটা শেখ হাসিনার হাত ধরেই হবে। হ্যাঁ নফেল ভাই, আপনাকে আজকে আর বেশি আটকে রাখতে চাই না। আমাদের এই রেকর্ডিংটা কিছু কিছু খারাপ ছিল, বাট মোটা দাগে আপনার কথা বুঝতে পেরেছি। যে জিনিসটা আপনি বললেন আমার কাছে ওইটা খুব ইম্পর্টেন্ট মনে হলো, যে মুক্তিযুদ্ধের পরে তো আমাদেরকে দায় মুক্তি দিতে হয় নাই, মুক্তিযোদ্ধাদের হাতে তো অনেক স্বাধীনতা বিরোধী খুন হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দায় মুক্তি দিতে হয়েছে, রক্ষা পায়নি। এবং এই 24-এর জঙ্গি উত্থানের পরও তারা দায় মুক্তি নিয়েছে। আমরা আশা করি যে ভবিষ্যতে এরা রক্ষা পাবে না। আর একটা জিনিস যেটা আপনার কথা থেকে আমি বুঝলাম, যে আওয়ামী লীগ সম্পূর্ণরূপে প্রস্তুত এই সামনের যেই সময়টা আসছে এটা মোকাবেলা করার জন্য। আপনার কণ্ঠে আমরা যে দৃঢ়তা শুনলাম, যে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ এবং বাংলাদেশের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাই চান 24-এ যা যা খুন খারাপি হয়েছে প্রত্যেকটার একেবারে পরিষ্কার তদন্ত, ন্যায়সঙ্গত তদন্ত। আমি